নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এবার কি মায়ানমারে পালাবদল, সামরিক শাসন, জুনটাকে সরিয়ে সেখানে কি পালাবদল আসন্ন হয়ে উঠেছে? কারণ মংডো দখল করেছে আরাকান আর্মি। এবার সেখানকার সেনাঘাঁটি দখলের সময় ওই ফাঁড়ির যিনি কমান্ডার ছিলেন তাকেও আর কি গ্রেপ্তার করা হয়েছে। মায়ানমার কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? কারণ এর সঙ্গে 271 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেটা বাংলাদেশের, সেটাও কিন্তু দখল করেছে আরাকান আর্মি। ফলে মায়ানমারের অস্থিরতা, সেটার প্রভাব কিন্তু ভারতে এসেও পড়বে। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব প্রাক্তন আইএফএস অরিজিৎ ঘোষের সঙ্গে। অরিজিৎ, আমার চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। অরিজিৎ, কি মনে হচ্ছে যে সামরিক শাসক আর এক দেশে কি আবার পালাবদলের সময় এসে গেল? মায়ানমারের অবস্থা সেই 60-এর দশক থেকেই আহ, অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আন্দোলন এবং মায়ানমারের যে সামরিক বাহিনী তার সঙ্গে ওই জঙ্গি বাহিনীগুলোর ক্রমাগত সংঘর্ষ, তারই ইতিহাস। যদি আপনি মায়ানমারে দেখেন তাহলে সেখানে অন্তত 7-8টি এরকম বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন, যারা কিনা হুম। বিভিন্ন উপজাতির প্রতিনিধিত্ব করে, তারা মায়ানমার আর্মির সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। আরাকান আর্মি একটি অপেক্ষাকৃত তরুণ অর্গানাইজেশন। এটা হয়তো গত বছর 8-10 আগে স্থাপিত হয়েছিল। এছাড়া পুরনো অর্গানাইজেশন যারা যুদ্ধ করে যাচ্ছে তারা হচ্ছে কারেন স্টেট আর্মি, কাচিন আর্মি, শান স্টেট আর্মি। এগুলো সব কারেন, কাচিন, শান এইসব উপজাতিকে রিপ্রেজেন্ট করছে আর কি। তারা তাদের জন্য স্বায়ত্তশাসন বা সার্বভৌম রাষ্ট্র ইত্যাদি চায়। এখন এই যে আরাকানের যে আরাকান জায়গাটা মায়ানমারের একটা বড় দেশ। আরাকানের এই যে যে আহ, যে প্রদেশ, হুম, এই প্রদেশটা আহ মোটামুটি 20,000 স্কোয়ার কিলোমিটারের জায়গা। মানে মায়ানমারের তুলনায় একটা ছোট প্রদেশ, রাখাইন স্টেট বলে। এইখানকার আহ, যদি আপনি ডেমোগ্রাফি দেখেন, যদি জনসংখ্যার চরিত্র বিচার করেন, তাহলে দেখবেন প্রায় 80%, প্রায় 75% বৌদ্ধ, 21% মুসলমান এবং বাকি 4% খ্রিস্টান, কিছু হিন্দুও আছে এইখানে। মুসলমান সংখ্যা গত 20 বছর 30 বছর ধরে বাড়তে থাকছিল এবং এবং সেই জন্য স্থানীয় বৌদ্ধদের সঙ্গে এদের একটা সংঘর্ষ হয়। এবং তারই ফলে যে মায়ানমারের সামরিক বাহিনী, তারাও এতে হস্তক্ষেপ করে। এবং তার ফলে আপনারা দেখবেন যে রোহিঙ্গিয়া মুসলমান যারা রিফিউজি হয়ে মায়ানমার থেকে প্রথমে বাংলাদেশে পালিয়ে যায়, অনেকে ভারতেও আসছে, তারা এই অঞ্চল থেকেই আসা রিফিউজি। তারা রিফিউজি হয়েছে কেননা স্থানীয় বৌদ্ধরা মায়ানমার যে সামরিক বাহিনী তাদের সঙ্গে একত্রে তাদের বিরুদ্ধে অপারেশন চালিয়েছিল এবং তাদের প্রতি অনেক নির্যাতন, নিগ্রহ, নিপীড়ন ইত্যাদি ঘটনা ঘটছিল গত প্রায় 15 বছর ধরে। সেই জন্যই 7-8 বছর আগে বা 10 বছর আগে তারা একটা নিজস্ব সংগঠন তৈরি করে। তার নাম হচ্ছে আরাকান রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি বা ওই ধরনের কিছু একটা নাম। হ্যাঁ, ARSL বা ARSA এরকম একটা নাম। এবং তারা আবার ওইখানে পাল্টা সন্ত্রাস চালায়। এই পাল্টা সন্ত্রাসের ফলে একটা নতুন বাহিনী তৈরি হয় এখানে, যেটা হচ্ছে এই আরাকান আর্মি। কেননা ওইখানকার যে বৌদ্ধ, তারা একটা তারা কিন্তু মায়ানমারের যে মেন যে জাতি তাদের থেকে আলাদা। মায়ানমারের যে প্রধান যে জাতি তারা হচ্ছে বার্মিজ। এরা কিন্তু একটা এরা কিন্তু বার্মিজ নয়, এরা একটা উপজাতি। কেমন, যারা এই আরাকানে যারা বসবাস করতো, যাদের আমরা আগে মগ বলতাম, বলে না মগের মুলুক। হ্যাঁ। সেই মগ হচ্ছে এখানকার আদি বাসিন্দা, এরা তারা। এবং তাদের মধ্যে অরিজিৎ, এখানে ইন্টারেস্টিং এই যে যারা জুনটার চক্ষুশীল ছিল রোহিঙ্গারা, তারা কিন্তু এখন উল্টে জুনটার পাশে দাঁড়িয়েছে না এবং না না আরাকান সেটা তো আর্মির এবং না, আরাকান সেটা আর্মির বিরুদ্ধে তারা লড়াই করছে।
সেটা তো যে সেটা তো সেটা তো স্বাভাবিক না, কেননা হ্যাঁ, রোহিঙ্গা হচ্ছে মুসলমান। তাদের ওপর প্রথমে জুন্টার যে সেনাবাহিনী তারা আক্রমণ হ্যাঁ, করেছিল। আর তারা তাদের নির্যাতন করতো এই কারণে যে তারা মুসলমান এবং মায়ানমার প্রধানত বৌদ্ধ। এটা ধর্মীয় ভিত্তিতে একটা বিভাজন তৈরি হুম, হয়েছিল। কিন্তু এখন একটা জাতিগত বিভাজনের একটা ব্যাপার আছে এখানে। কেননা ওই প্রভিন্সের, রাখাইন প্রভিন্সের যারা বৌদ্ধ, তারা কিন্তু বার্মিজ নয়, তারা বৌদ্ধ। বার্মিজরাও বৌদ্ধ, কিন্তু তারা একটা অন্য জাত। এবং তারা হুম, তারা 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 বার্মা যে মেন বার্মা জাত তা নয়। এবং সেই জন্য এখন সেই জাতিগত বিভেদটা প্রধান হয়ে দেখা দিয়েছে। এখন সেই জন্যে এই যে সেখানকার যারা মুসলমান তারা তো সংখ্যায় কম, তাদের অর্থবল লোকবলও কম। তারা প্রথমে সামরিক বাহিনীর হাতে, জুন্টার হাতে মার খেয়েছে। এখন তারা এই বৌদ্ধ আরাকান আর্মির হাতে মার খাচ্ছে। সেই জন্য স্বাভাবিকভাবেই তারা শত্রু শত্রু আমার মিত্র এই নীতিতে চলে তারা জুন্টার হুম, কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি জানি না সেটা কতটা সফল হবে, সে সম্বন্ধে আমার 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 সন্দেহ আছে। এখন এই যে আরাকান আর্মি, এরা এই গত 10 বছরে বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তার একটা কারণ হচ্ছে এদের সঙ্গে কেআইএ বা বা কাচিন স্টেট আর্মির বা কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির একটা যোগসূত্র স্থাপিত হয়েছে না। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কিন্তু খুব শক্তিশালী বাহিনী। তারা বহুকাল ধরে মায়ানমারের একদম উত্তরে এই যে অঞ্চলটা রাখাইন, তার যদি উত্তর পূর্ব দিকে দেখা হুম। যায়, এটা হচ্ছে কাচিন স্টেট। সেই কাচিন স্টেটে প্রায় এক ধরনের নিজেদের শাসনই চালায়। সেখানে মায়ানমার শাসক মানে গভর্নমেন্ট ঢুকতে পারে না। এবং তারা সাহায্য পায় চীনের কাছ থেকে। তারা চীনের কাছ থেকে সাহায্য পায় কেননা জাতিগতভাবে তারা সৈনিক। ঠিক আছে। এখন তাদের থেকে আরাকান আর্মি পাচ্ছে সাহায্য, ট্রেনিং, সমস্ত কিছু পেয়েছে। কিন্তু চীনের থেকে তো জুনটাও সাপোর্ট পেয়েছিল, হ্যাঁ এরকম তো হ্যাঁ হ্যাঁ, নয়। হ্যাঁ চীনের থেকে আর কি চুনটাও পাচ্ছে। হ্যাঁ, চীন আর কি যারা শাসক তাদেরও দিচ্ছে, যারা বিরোধী তাদেরও দিচ্ছে, তাই হ্যাঁ না? আমার যেটা, হ্যাঁ, যেটা একদম আর তাই। কি দেখো, আমাদের কাছে যেটা বলা যেতে পারে উদ্বেগের, সেটা হচ্ছে তারা দুদিন আগে কক্সবাজারে ঢুকে লোককে তুলে নিয়ে চলে গেছে। ফলে এটা ভারতের ওপর কি প্রভাব পড়বে বলে মনে হয় অরিজিৎ? এই যে যত আরাকান আর্মি হচ্ছে, ভারতের ওপর প্রভাবটা কি পড়বে? কারণ দেখুন আরাকান আর্মির সঙ্গে একেবারে চট্টগ্রামের কাছে, হুম, এবং চীন যদি সেটা আর কি দখলে নিয়ে নেয়, বা চীন যদি তাদের পরিচালিত করে, সেটা তো ভারতের কাছে উদ্বেগ বাড়াবে, তাই না? আরাকান আর্মি চীনের দ্বারা পরিচালিত নয়। চীনের দ্বারা পরিচালিত হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছ থেকে আরাকান আর্মি অস্ত্রশস্ত্র, সাহায্য, ট্রেনিং ইত্যাদি কিছু পেয়েছে, কেননা কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি অনেক পুরনো সংগঠন। এইটুকুই। কিন্তু এখন আরাকান আর্মি যে সংগঠন সেটা হয়তো কেআইএ থেকেও বেশি শক্তিশালী। কেন তাদের প্রায় 30,000 35,000 সশস্ত্র ক্যাডার রয়েছে। কাচিন স্টেট আর্মির কাছে অত সৈন্য নেই। যাই হোক, এখন ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই এরা যারা কিনা বৌদ্ধ, তারা প্রথমে তো মায়ানমারের সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করে তাদের কিছুটা হটিয়ে দিয়েছে তাদের জায়গাটা থেকে। তার ফলে হুম। মানে এই নয় যে তারা বিশাল সাফল্য অর্জন করেছে। অল্প একটু জায়গা, ওই 20,000 কিলোমিটার, 20,000 স্কোয়ার কিলোমিটার হচ্ছে ওই 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 প্রভিন্সের আয়তন। তার হয়তো অর্ধেক বা তার একটু বেশি অংশ থেকে মায়ানমার সৈন্যবাহিনী পিছু হটেছে। এবং যে অঞ্চলটা তারা দখল করেছে, যেহেতু তারা বাংলাদেশের সীমান্তবর্তী, সুতরাং বাংলাদেশের উপর একটা চাপ পড়ছে। কেননা ওইখান থেকে যারা রোহিঙ্গিয়া, তারা কিন্তু এবার একটা বড় ভাবে একটা একটা বড় অংশ তাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফলে সেটা বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে। এবং শুধু তাই নয়, এখন ওই আরাকান স্টেট আমি বলেছি, ওই যে নাফ নদী, নাফ নদী হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং বার্মার মাঝখান দিয়ে গেছে। নাফ নদ, নদী নয়, নদ বলে। তারা ওই নাফ নদের ওপর দেখে যে পণ্য পরিবহন এবং যান চলাচল, তার উপরেও এখন আহ সেটাও ডিকটেট তাদের করছে। দখলে নিয়ে নিয়েছে, সেটাও তারা দখলে নিয়ে নিয়েছে। না, দখলে নিয়ে নিয়েছে মানে কি, তারা সেখানে থ্রেট করছে। হ্যাঁ। আসলে আসলে তো সেটা তাদের আসলে তো সেটা বাংলাদেশের অর্ধেক মানে নদীর মাঝখান বরাবর গেছে, বাউন্ডারি, হুম। সীমানা। যাই হোক, তার ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ এটা একটা আপনি বলতে পারেন একটা অ্যান্টি মুসলিম একটা সংগঠন, যারা রোহিঙ্গিয়া মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন করেছে এবং যারা বার্মিজ সেনাবাহিনীর সঙ্গেও যুদ্ধ করেছে। এটাকে বাংলাদেশের মানে দৃষ্টি দিয়ে দেখতে গেলে এটা একটা মুসলমান বিরোধী জঙ্গি সংগঠন আমার সীমানায় দাঁড়িয়ে আছে। এবং হুম। আমার সীমানায় দাঁড়িয়ে তারা দেখিয়েছে যে তারা যথেষ্ট শক্তি ধরে, যে তারা একটা দেশের সৈন্যবাহিনীকে সাময়িকভাবে হলেও অন্তত হারিয়ে পিছু হটতে বাধ্য করেছে। সুতরাং স্বাভাবিকভাবেই সেটা একটা টেনশনের সৃষ্টি করেছে বাংলাদেশে। কারণ বাংলাদেশ এটাও আশঙ্কা করছে যে প্রায় ওখানে যে প্রায় আপনার যে রোহিঙ্গিয়ারা আছে,
মুসলমান যে রোহিঙ্গিয়ারা আছে তাদের সংখ্যা কম নয়, তাই 30-40 লাখ হবে। হ্যাঁ, তাদের মধ্যে একটা বড় অংশ হয়তো এদিকে চলে আসবে। এখন ভারতের দিক থেকে দেখতে গেলে এটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, ভারত আর এবং মায়ানমারের মধ্যে, মায়ানমারের প্রেজেন্ট বর্তমান শাসক বা এর পূর্বতন শাসক আং সান সুচি, সবার সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে। হুম, আমরা চাইবো না যে কোনো দেশই ডিস্টেবিলাইজ হুম। হোক। এবং সেহেতু এইখানে যে রাখাইন স্টেটে যে অবস্থাটা তৈরি হয়েছে, তার ফলে যদি বার্মাতে কোনো ডিস্টেবিলাইজেশন হয়, সেটা আমাদের পক্ষে উদ্বেগের বিষয় বই কি। এবং আমরা এটাও চাইবো না যে এর ফলে বাংলাদেশে কোনো ডিস্টেবিলাইজেশন হোক, কারণ বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ, সেখানে কোনো ডিস্টেবিলাইজেশন হওয়া আমাদেরও কাম্য নয়। সুতরাং আমরা এটাই চাইবো যে ব্যাপারটা মিটমাট হয়ে যাক, কিন্তু মিটমাট হওয়া খুবই কঠিন, কারণ আমরা দেখছি গত হুম। 50-60 বছর ধরেই মায়ানমারে এরকম বিভিন্ন উপজাতিগুলো তাদের স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস, যে বাংলাদেশের যে সমস্ত ফোকাস ইন্ডিয়ার উপর ছিল, একটা প্রচন্ড ভারত বিরোধী ফোকাস ছিল, সেইটা হয়তো কিছুটা অন্যদিকে সরে যাবে। তারা না, তাদের আরো কিন্তু একটা রোহিঙ্গারা আজকে ভারতের সিকিউরিটির অন্যতম বিপদের কারণ হচ্ছে রোহিঙ্গারা। যেটা বারবারই বলা হচ্ছে যে রোহিঙ্গারা চলে এখানে নাশকতার সঙ্গে হচ্ছে, জঙ্গি অ্যাক্টিভিটিতে আর কি যোগ দিচ্ছে। এবার যদি রোহিঙ্গারা ঢুকে পড়ে, সেটা তো একটা ভারতের কাছে আশঙ্কার জায়গায়। রোহিঙ্গিয়ারা যদি ঢুকে পড়ে, তাহলে যেহেতু তারা নির্যাতিত মুসলমান, তাই না? সুতরাং তাদের মনে একটা ক্ষোভ আছে, তাদের মনে একটা প্রতিশোধের স্পৃহা থাকবে। তারপর তারা বেশিরভাগই খুব একটা শিক্ষিত যে তা নয়, সেই জন্য তাদেরকে এই জিহাদি শিক্ষায় শিক্ষিত করাটাও খুব খুব সোজা। সেই জন্যই রোহিঙ্গিয়ারা যদি ভারতে ঢুকে পড়ে, তাহলে একটা চিন্তার কারণ থাকবে। এবং আমাদের দেখতে হবে যাতে বাংলাদেশের সীমান্ত দিয়ে রোহিঙ্গিয়ারা ভারতে না ঢুকতে পারে। দেখুন, বাংলাদেশ রোহিঙ্গিয়াদের তো ঠেলে অন্যদিকে পাঠিয়ে দিতে পারে না, তারা একটা ইসলামিক দেশ, রোহিঙ্গিয়ারাও মুসলমান, তারাও বাংলা বলে। রোহিঙ্গিয়ারাও আহ, এই যে রাখাইন স্টেটের এবং মায়ানমারের যে অথরিটি, রোহিঙ্গিয়াদের উপর তাদের সবচেয়ে বড় ক্ষোভ হলো বা অভিযোগ হলো যে এরা আসলে বার্মিজই নয়, এরা তো বাংলা বলে। হ্যাঁ, বাংলা বলে হুম। চাটগাঁইয়া অ্যাকসেন্টে, সেটা বোঝা কঠিন। হ্যাঁ, কিন্তু এটা তারা তারা বাংলাভাষী। সুতরাং বাংলাদেশের পক্ষে তাদেরকে ঠেলে আবার আরাকানে পাঠিয়ে দেওয়া একটু কঠিন, মানে নৈতিকভাবে কঠিন। তা করে বর্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড তাও করে, তবে নৈতিকভাবে সেটা হয়তো ঠিক নয়। সেই জন্য বাংলাদেশে রোহিঙ্গিয়ারা অনেকেই চলে এসেছে, আরো অনেকে হয়তো আসবে। কিন্তু তারপরে তারা যেন ভারতে না আসতে পারে, কারণ ভারতে ওরকম কোনো পলিসি নেই যে প্রতিবেশী দেশে যারা রিফিউজি আসবে তাদেরকে আমাদের জায়গা দিতে হবে। সেরকম হুম। কোনো আমাদের নৈতিক বাধ্যবাধকতা নেই। সুতরাং ভারতকে দেখতে হবে যে যাতে তারা ভারতে ঢুকে পড়তে না পারে। যদি ভারতে তারা ঢুকে পড়ে, তাহলে কিন্তু তারা আহ তাদের পক্ষে ওই জিহাদি মানে যে কার্যক্রম, তাতে হুম। উদ্বুদ্ধ হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। এখন পর্যন্ত অরিজিৎ, শেষ আমাদের সময় শেষ হয়ে আসছে। জুনটার দখলে শুধুমাত্র শহর এবং তার আশপাশ কেন্দ্রিক এলাকাগুলোই আছে। মোটামুটি গ্রাম বা ওইগুলো আরাকান আর্মি দখল করে নিয়েছে। আপনার কি মনে ওই হয় যে ওই এইটা? প্রদেশে, হ্যাঁ। ওই হ্যাঁ, ওই পার্টিকুলার প্রদেশে। প্রদেশে। হ্যাঁ। আপনার কি মনে হয় এই 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 আর কি যে যুদ্ধ, সেটাও টানতে পারবে জুনটা, নাকি ভেঙে যাবে? বা এমন কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত আমি জানি না যে অন্য কোনো দেশের সাহায্য নিয়ে ও টানতে পারবে কিনা, নাকি আমরা আরেকটা জায়গা দেখবো, খুব দেশের আরেকটা পালাবদল খুব আসন্ন? ঠিক দেখুন, বাংলাদেশের যেভাবে পালাবদল, তার পাশের দেশে আবার সেই পালাবদল হচ্ছে খুব শীঘ্রই। মায়ানমারের যে জুনটা, সেই জুনটাকে কিন্তু কেউ সামরিক সাহায্য দেয় না। তাদের উপর সবার স্যাংশন জারি করা আছে। খালি খালি চীন এবং রাশিয়া বাদে হুম। বাকি সমস্ত দেশই, পশ্চিমী দেশগুলো তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। হ্যাঁ, সুতরাং তাদের যদি সাহায্য পেতে হয়, সেটা হবে চীন থেকে বা রাশিয়া থেকে। আচ্ছা, কেননা সেই নিষেধাজ্ঞা ইগনোর করে ভারতের পক্ষেও ভারত যদি কিছু করে, তাহলে সেটা ভারতের ভাবমূর্তিকেও কিন্তু কলঙ্কিত করবে। আমাদের সঙ্গে যদিও মায়ানমারের সরকারের খুবই সহৃদয়পূর্ণ সম্পর্ক আছে, তবে সামরিকভাবে আমরা কতটা সাহায্য করতে পারবো সে আমি ঠিক জানি না। এবং মায়ানমারের কাছে এটা কিছু নতুন নয়। যদি আপনি মায়ানমারের মানচিত্রের দিকে দেখেন, তাহলে দেখবেন পশ্চিমে, উত্তরে, উত্তর পশ্চিমে এবং উত্তর পূর্বে সবকটি যে প্রভিন্সি, বেসিক্যালি তারা স্বায়ত্তশাসন চালাচ্ছে মায়ানমারের সরকারকে পাত্তা না দিয়ে, এবং মায়ানমারের পুলিশ সেখানে ঢুকতে পারে না। না হয় আর একটা প্রভিন্স যাবে। কিন্তু কিন্তু এর ফলে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কালাদান বলে একটা প্রকল্প আছে। হুম, একটা মাল্টি মোডাল ট্রানজিট প্রকল্প, যেটা ভারত করেছিল মায়ানমারের সঙ্গে সহযোগিতায়। সেইখানে বাংলাদেশের, সরি, কলকাতা থেকে ওই যে রাখাইন প্রভিন্সের সিতুয়ে বলে একটা পোর্ট আছে, সেই পোর্টের সঙ্গে জলপথে যোগাযোগ। সিতুয়ে পোর্টের সঙ্গে
আর একটা জায়গা নদীপথে যোগাযোগ মায়ানমারের, এবং সেখান থেকে মিজোরাম অবধি সড়ক পথ, যে সড়ক পথটা ভারত বানিয়েছে এবং বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, হয়ে যাবে শিগগিরই। এই একটা মাল্টি মোডাল ট্রানজিট একটা প্রজেক্ট ভারতের আছে, এবং এর ফলে ভারত এবং মায়ানমারের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য তার প্রভূত উন্নতি হওয়ার কথা ছিল। এখন কথা হচ্ছে যে এই গোটা এলাকাটাই কিন্তু আরাকান আর্মির হাতে চলে গেছে। এখন আরাকান আর্মি এই প্রকল্পের বিরুদ্ধে কিছু বলেনি, কিন্তু কথা হচ্ছে যে এর ফলে কিন্তু ভারতের কিছু অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক যে মানে কনসিডারেশন ছিল, তাতে কিছুটা মুশকিল হওয়ার সম্ভাবনা। সত্যিই তাই, আমাদের সময় একেবারেই শেষ। অরিজিৎ, ভারতের তরফে আমরা কিন্তু এখনো কোনো রিয়াকশন কিন্তু দেখিনি, যে ভারত কোনো রিয়াক্ট করেছে বা অবজার্ভ করছে বলা যেতে পারে এখনো পর্যন্ত। দেখার যে আরাকান আর্মি কোন দিকে যায়, আরো কত কোন প্রদেশে যায় বা কতটা দখল করতে পারে, হয়তো ভারত সেভাবে রিয়াক্ট করবে। কিন্তু চিন্তার বিষয় কিন্তু মোহাম্মদ ইউনুসের চিন্তা কিন্তু 12 আনার উপর 18 আনা বাড়িয়ে দিল এই আরাকান আর্মি। একদিকে তাদের যেখানে দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর নির্যাতন, সেখানে মৌলবাদীদের সাথে ইউনূসের আর কি সরকার ক্রমাগত তারা মাথা ভারী হয়ে উঠছে। এরপরে আরাকান আর্মি যদি কক্সবাজারে ঢুকে, আরো ভেতরে ঢুকে পড়ে, তাহলে ইউনূসের কিন্তু শিরে সংক্রান্তি। এখানে 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 জানি একটা না। ব্যাপার হ্যাঁ। আরাকান আর্মি থেকে বোধহয় একটা স্টেটমেন্ট আছে। হ্যাঁ, যে এই বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে, যে হুম। আক্রমণের ঘটনা ঘটেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তার মধ্যে চট্টগ্রামে বৌদ্ধরাও আক্রান্ত হয়েছে, এবং সেই নিয়ে আরাকান হুম। আর্মির একটা স্টেটমেন্ট আছে। হুম। আর মানে আরাকান আর্মি সে ব্যাপারটাও মাথায় রেখেছে, যেহেতু তারা মানে জঙ্গি বৌদ্ধ সংগঠন, সুতরাং হুম। তারা সেই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে সমালোচনা করে। ফলে আমি যেটা বলেছিলাম যে ইউনূসের কিন্তু আরো আশঙ্কা বা বিপদ কিন্তু চতুর্দিকে বাড়ছে। দেখা অ্যাটল সামাল দিতে পারেন, বা আবার আরেকটা পালাবদলের পর যেরকম ভাবে মায়ানমার এগোচ্ছে, তার অভিঘাত কিন্তু বাংলাদেশে আরো আগামী দিনে তীব্র হবে। আমরা সেই বিষয় নিয়ে আগামী দিনেও ফিরে আসবো আলোচনায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। অরিজিৎ, অসংখ্য ধন্যবাদ।